তারপরে সাহেবও আমার কাছ থেকে এত মজা পেয়েছে যে রাত্রেবেলা সাহেবে দিনের বেলা ঘোরা, রাত্রেবেলা সাহেবে দিনের বেলা ঘোরা, এইভাবে কয়েকটা বছর আমি কাটিয়ে দিলাম। কিন্তু মোটা অঙ্কে মাস শেষে আমাকে ঠিকই টাকা দিল। এই মহিলা গুড়াকে লালন পালন করত, তারপর তার সাথে কি হয়েছিল গল্পটি শেষ পর্যন্ত তার মুখে শুনে যাবেন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি একটি ছেলেকে পছন্দ করে বিয়ে করেছি, অথচ বিয়ের আগে জানতাম না যে সে কোনো কাজকর্ম জানে না, তেমন একটা ইনকামও করতে পারে না। কারণ সুখী ঘরে পরিবারের একমাত্র ছেলে, তাদের অবস্থা ভালো, তবে আমাকে পছন্দ করে বিয়ে করেছে দেখে মাইনা নেয়নি। কিন্তু আমার বাবা মা কেউ বেঁচে নেই, নানির কাছে বড় হয়েছিলাম। পছন্দ করে বিয়ে করেছি, বিয়ের 3 মাস পরে নানিটা মারা গেছে, এতিমের মতন হয়ে গেছিলাম। কিন্তু সংসারে সুখ চাই, শান্তি চাই। আমিও কোনো গার্মেন্টসের কাজকাম জানি না, যে কোনো কাজকর্ম করে সংসারে একটু হেল্প করব, সাহায্য করব আমার স্বামীকে। আর আমার স্বামীও তেমন একটা কাজকর্ম জানে না, তো গ্রামে টুকটাক যদি কোনো কাজ করে সেটা দিয়ে কোনো রকমের সংসার চলে। কিন্তু 3 বেলা ভাত খাইতে আমাদের কষ্ট হয়ে যায় বর্তমানে যুগে। তাই একদিন এক কদমালি ভাই আমাকে প্রায় বলতো মাঝে মধ্যে যে আপনার তো দেখতো অনেক সুন্দর, স্মার্ট, দেশে থেকে এত কষ্ট করতেছেন কেন? তার চেয়ে বিদেশে চলে যান, বিদেশে গেলে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন। পরে আমি বললাম না, বেশি দিন হয়নি আমার স্বামী আমাকে বিয়ে করেছে, অথচ যদি বিদেশে ব্যাপারের কথা বলে এটা আমার স্বামী কখনো মেনে নিতে পারবে না। তো এইভাবে সংসারটা বছরখানে চলতে লাগলো। একটা কথা আছে না, যে অভাব যখন আসবে তখন ভালোবাসার জানলা দিয়ে পলাইব। তা সংসারে অনেক অভাব দেখা দিল। একদিন আমার স্বামীকে বললাম আমি বিদেশে যেতে চাই। আমার স্বামী বলল না, বিদেশের টাকা লোভ করার কোনো দরকার নেই, যদি কোনো বিপদ হয় আমি তো আমার জন্য কিছুই করতে পারবো না। সংসারের অভাবের কারণে আমি বুঝতে পারলাম যে আমার স্বামী কখন আমাকে কিছু একটা করতে দেবে না, বিদেশে যেতে দেবে না। তাই আমার স্বামীকে আমি না বলে কদমালি ভাইয়ের কথা শুনে বিনামূল্যে বিদেশে যাওয়া যায়, সম্পূর্ণ খরচপাতি তারাই বহন করবে। এবং তাদের কথা অনুযায়ী আমি আমার স্বামীকে না বলে বিদেশে চলে গেলাম। তো যেই বাড়িতে আমাকে কাজে দিছে সেই বাড়িতে সাহেব থাকে আর বেগম সাহেবা থাকে। তো তারা দুজন খুব ভালো মানুষ ছিল। তো আমি 2-3 দিন যাওয়ার পরে আমার হাজব্যান্ডকে আমি ফোন দিয়ে জানিয়ে দিছি যে আমার জন্য কোনো টেনশন করো না, আমি তো চলে আসি। পরে আমার স্বামী বলল দেখো, তুমি তো আমার কোনো কথাই শুনলা না, শেষ পর্যন্ত যখন চলে গেলা তাইলে সাবধানে থেকো, মাঝে মধ্যে আমার সাথে একটু কথা বললো, তাহলে আমার মনটা ভালো লাগবে। তখন আমি বললাম তুমি টেনশন করো না, আমি ভালোই আছি, এখানকার মানুষগুলো খুবই ভালো, আমি ভালো জায়গায় আছি। তো প্রথম 1 সপ্তাহ তো আমি ভালোভাবেই থাকলাম, কোনো সমস্যা নেই। তারপরে 1 মাস হয়ে গেল। এইভাবে প্রায় 2 মাসের মতো সময় কাটা দিলাম। এবং সাহেবটা খুব ভালো মানুষ, বেতনটা ঠিকঠাক মতন দিয়ে দেয়। তারপর আমি টাকাও পাঠাইছি, প্রথম মাসের বেতন পেয়ে আমার স্বামীকে আমি টাকা পাঠাইছি, কারণ আমি জানি আমার স্বামী একটু কষ্ট করে চলে। তো আমি টাকাও পাঠাইছি, আমার স্বামী শুনে খুশি হয়েছে যে আমি ভালো জায়গায় পড়েছি, কোনো সমস্যা নাই। এইভাবে চলতে চলতে প্রায় 3-4 মাস হয়ে গেল। তো ওই বাড়িতে একটা ঘোড়া ছিল, ওই ঘোড়াটা আমি লালন পালন করতাম। সাহেব শখ করে ঘোড়া লালন পালন করে। তো একদিন ওই
মানে যে ভাবি ম্যাডাম তো প্রেগনেন্ট, অসুস্থ, তো তাই একদিন তার বাপের বাড়ি পাঠা দিছে, এই 1 মাসের মতন হয়েছে, পাঠা দিছে। অসুস্থ দেখা তার ডেলিভারি না হওয়া পর্যন্ত এই সাহেবের কাছে আসবে না। এদিকে সাহেব তো চলে গেছে অফিসে, তার বিজনেস আছে, তো অফিসে চলে আসে গা। তো প্রতিদিনের মতন আমি ঘোড়াকে ঘাস দিচ্ছি, খাবার দিচ্ছি, ঘোড়ার পছন্দ অনুযায়ী সব কিছু করতেছি, তোর যত্ন নিচ্ছি। প্রতিদিন তো আমি কাজ করতেছি, ঘোড়ার পিছনে শুন দিচ্ছি, সংসারের কাজকর্ম করি, আবার ঘোড়াটাকেও সময় দিই। কোনো রকমের কোনো সমস্যা নেই, ঠিকঠাকই ছিল সব কিছু। হঠাৎ করে একদিন ঘোড়াটা না খুব চেঁচামেচি শুরু করতেছে। তো আমি বুঝতে পারলাম কি ব্যাপার, এরকম চেঁচামেচি করতেছে কেন? ঘোড়াটার কি কোনো অসুস্থ হইলো কি না, বা কোনো যোগ বা কিছুতে কামড় দিল কি না। আমি না একটু তার পাগুলো ভালো করে দেখতেছি, সব কিছু এরকম করতেছে কেন। ভালো ভালো খাবার দিচ্ছি, কোনো খাবার মুখে নিচ্ছে না, শুধু কেমন যেন ডাকতেছে, মাথায় ডাকতেছে, আর মানে খুব রাগ আর জিদ দেখাইতেছে। আমি কিছুই বুঝতে পারতেছি না ঘোড়াটার কি হয়েছে। পরে হঠাৎ করে আমি সাহেবকে ফোন দিই আমি সাহেবকে বলি, সাহেব ঘোড়াটার অবস্থা খুবই খারাপ, হয়তো খুব উত্তেজিত করতেছে, জ্বালাতেছে, চেঁচামেচি করতেছে, রসু মসি ছিঁড়া আমার দিকে আসার চেষ্টা করতেছে, আপনি একটু মানে একটু আসবেন তাড়াতাড়ি। পরে সাহেবের কথা শোনার পরে সাহেব বললো, তুমি কোনো টেনশন করো না, ঘোড়ার কি হয়েছে আমি বুঝতে পেরেছি। The housewarming party is tomorrow, but the guests won't show up because ঘোড়ার কি হয়েছে আমি বুঝতে পেরেছি, তুমি কোনো টেনশন করো না। পরে সাহেব আসার পরে এখন কয়, আসলে আগের বার যে সমস্যা হয়েছে এখনও এই সমস্যা, ঠিক আছে। তখন আমি বললাম, ওর সমস্যা হয়েছে, এরকম সমস্যা আগে হয়েছিল, তাহলে আগে কি চিকিৎসা দেন, সেই চিকিৎসাটা এখন দেন। তো বললো, আসলে আমার ঘোড়া তো মনে করো সময় এসে গেছে, তো হয়তো সহবাস করবে। তখন আমি বললাম, ঠিক আছে, যখন এটা করতে চায় তাহলে ওকে যান, ঘোড়ার কাছে নিয়ে যান, ছেলে ঘোড়ার সাথে। পরে কয়, না, আমার ঘোড়াটা না, ওর রুচিটা না আমার মতন, ভালো ভালো জিনিস পছন্দ করে, ওই ঘোড়ার সাথে সময় কাটাবে না, ওই মানুষের সাথে সময় কাটাবে। তখন আমি বললাম, ঠিক আছে, ওই যেহেতু মানুষের সাথে সময় কাটাবে তাহলে যান, আপনি এর আগে যার সাথে সময় কাটেছে তার কাছে নিয়ে যান। কয়, না, আমার ঘোড়ার মুখের রুচিটা না আরও একটু উন্নত, মানে আমার ঘোড়া না এক মানুষের সাথে একবার সময় কাটায়, বারবার সময় কাটায় না। পরে আমি বললাম, তাহলে কি করবেন, যেখানে তাহলে একটা কাজ করুন, এই যে মেয়েদের আমাদের গ্রামে বা আমাদের দেশে তো মেয়েদের পাড়া থাকে, মেয়েদের খারাপ জায়গা থাকে, তো ওখানে একটা খারাপ, আপনাদের এখানে কোনো পাড়া নাই যেখানে শুধু মেয়েরা ওই ব্যবসা নিয়ে খুলে বসে, তাহলে ওদের কাছে ঘোড়াটাকে নিয়ে যান। কয়, সত্য কথা বলতে কি, আমার ঘোড়া তো সবার কাছে যায় না, যাকে পছন্দ করে তার সামনে মেতামেতি করে, তাকে জ্বালাতন করে। তখন আমি চিন্তা করলাম, কি একটু খুলে বলুন তো, আমি তো বুঝতেই পারতেছি না। আরে আমার ঘোড়াটা না তোমাকে খুব পছন্দ করেছে, তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। তখন আমি বললাম, এটা তো সম্ভব না, এসব কি বলছেন, ঠিক আছে। তখন অমনি আমার কষিয়ে একটা থাপ্পড় মেরে সাহেব আমাকে বলে, আমার ঘোড়ার জন্য তোকে এত টাকা বেতন দিয়ে রেখেছি, তুই যদি আমার ঘোড়ার কথা না শোনস তাহলে এই দেশের মাটিতে তোরে পুঁতে রাখবো, তুই কখনো বাংলাদেশের মুখে দেখতে পারবি না, তুইও দেখতে পারবি না, তোর কোনো আত্মীয় স্বজন তোকে কখনো খুঁজে পাবে না। তখন বিভিন্ন ভয় দেখাইলো। তারপর আমি চিন্তা করলাম, যাকে এত ভালো মনে করছিলাম, অথচ মনে করছে যে না জেনে ভালো জায়গায় পড়েছে, এখন দেখি ঘোড়ার ঠাপও আমার খাইতে হবে। পর আর কোনো কথা বললাম না, জানের ভয়ে ঘোড়ার সব কথা শুনতে লাগলাম। ঘোড়ার সামনে যখন আমি গেছি, কত সুন্দর করে মানুষের মতন করে আমাকে আদর করছে, অনেক ভালোভাবে আমাকে আদর করছে, কোনো রকমে কোনো কষ্ট দেয় না। কারণ ঘোড়াটা
ঘোড়ার ওরা তো খুবই শক্তিশালী, ওদেরটা তো খুবই বড় হয়, কষ্ট হয়। আমি ভেবেছিলাম যে ঘোড়ার সাথে কোনো এই কাজটা করা কোনোদিনে পসিবল না। কিন্তু যখন একটা কথা আছে না, মানুষের মধ্যে মায়া না থাকতে পারে কিন্তু পশু পাখির মধ্যে মায়া আছে। ওই ঘোড়াটা এত সুন্দর করে আমাকে আদর দিছে, মজা দিছে, যে আমি কখনোই ভুলতে পারবো না। আমাকে কষ্ট তো দিবে দূরের কথা, এত সহনীয়ভাবে আমার সাথে সম্পর্ক করেছে, যেখানে শুধু সুখ আর সুখ, যেখানে শুধু শান্তি আর শান্তি। আমার কাছে খুবই ভালো লেগেছে। এক পর্যায়ে ওই ঘোড়াটার প্রেমে পড়ে গেছি আমি। তখন ওই ঘোড়াটা আমার কাছ থেকে এত মজা পেয়েছে, যে কারণে অন্য কোনো কারোর কাছে আর যায়নি। আমার কাছে মজা পাওয়ার পরে ওই ঘোড়াটা সবসময় শুধু মানে আমার কাছে আসে, যখন তার প্রয়োজন ছিল তখনই আমার কাছে আসে। তারপরে এইভাবে আস্তে আস্তে প্রায় 1-2 বছর কেটে গেল। তো সবসময় আমি ঘোড়ার কথা শুনতাম। আর আমারও তো বিয়ে হয়েছে, স্বামী আছে। তখন নিয়মিত আমার আদর সোহাগ মজা সব ওই ঘোড়াই দিত। ঘোড়ার সাথে এক প্রকার একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে গা। কিন্তু ঘোড়ার যখন মন চেত ঘোড়া আমার কাছে আসতো, আমার যখন মন চেত ঘোড়ার কাছে আমি যাইতাম। এইভাবে যাওয়া আসা করতে করতে একদিন আমাদের সাহেবে সরাসরি দেখছে যে ওরা দুজন তো ভালোই সম্পর্ক মিলে গেছে। তো আমাদের আনন্দটা যখন আমরা আনন্দ করতাম তখন সাহেবের দ্বারা একদিন দেখছে। দেখার পরে সাহেবেরও সাহেব দেখে তার কাছে খুব ভালো লাগছে যে এই বাঙালি মেয়ে এত সুন্দর জিনিস, ঘোড়া তো প্রেমে পড়বেই, এত সুন্দর জিনিস দেখলে তো আমারই মাথা ঠিক থাকে না। তারপরে সাহেব আমাকে ডাইকা তার রুমের ভিতরে নিল। আমি তো ভেবেছিলাম খুশি হয়ে সে আমাকে ভালো বেতন দেবে, যে তার ঘোড়াটার এত যত্ন আমি নিচ্ছি। কিন্তু সাহেব আমাকে উল্টো ঘোড়ার মতন অফার দিল। তখন আমি রাজি হইলাম না। আবার আমাকে কষিয়া থাপ্পড় বসাইলো, আমাকে হুমকি দিল, আমি রাজি হয়ে গেলাম। তারপরে সাহেবও আমার কাছ থেকে এত মজা পেয়েছে যে রাত্রেবেলা সাহেবে দিনের বেলা ঘোরা, রাত্রেবেলা সাহেবে দিনের বেলা ঘোরা, এইভাবে কয়েকটা বছর আমি কাটিয়ে দিলাম। কিন্তু মোটা অঙ্কে মাস শেষে আমাকে ঠিকই টাকা দিল। আমিও চালাকি করে কোনো টাকা আমার স্বামীর কাছে না দিয়ে সব টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ফেলে দিলাম। তারপরে 4-5 বছর পর চিন্তা করলাম এইভাবে ঘোড়ার সাথে আর সাহেবের সাথে সম্পর্ক করে বাকি জীবনটা আর নষ্ট করতে চাই না। একদিন তো মরতে হবে, নিজের দেশে চলে যাই। টাকা পয়সায় সব সুখ না, এখন যাইয়া আমি আমার স্বামীর সাথে মিলমিশ করে সংসারে হয়ে যাই। বাস নিজের দেশে চলে আসলাম। কিন্তু বন্ধুরা, আসলে বিদেশে যাই আমি টাকাই আনছি, কিন্তু আমার ইজ্জত সম্মান নিয়ে আমি আসতে পারিনি। মানুষের জীবনে টাকাই সব কিছু না, সবচেয়ে বড় সম্পদ হয়েছে একটা মেয়ের জীবনে তার ইজ্জত। সেটা কখনো তোমরা হারাইও না। সেটা যে কিছুর বিনিময় হোক না কেন, নিজের ইজ্জত নিজের সেফভাবে রাখবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।